প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এর রিটেন পার্টটুকু পড়ব। আজকে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা ক্লাস নাম্বার 1। তো সবাই খাতা কলম বের করো। আমি হোয়াইট বোর্ডে এখন যা লিখবো খাতায় লেখা শুরু করো। বিস্তার, পরিমাপ। এক নাম্বার দিয়ে লেখো পরিসর। সাধারণত বিস্তার, পরিমাপ এখন আমি যেগুলো লিখবো সাধারণত এগুলো রিটেন পার্টে আসে না, এগুলো এমসিকিউ পার্টেই আসে। এখন যেগুলো লিখবো এগুলো এমসিকিউ পার্টে আসে। তুমি একটু খেয়াল করো, খাতায় লেখো পরিসর। দেখো, প্রদত্ত তথ্য সেটের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রদত্ত তথ্য সেটের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম তত্ত্বের পার্থক্যই পরিসর। প্রদত্ত তথ্য সেটের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম তত্ত্বের পার্থক্যই পরিসর। এটা এক্সাম্পল দিলে হয়তো তোমার ক্লিয়ার হবে। এই এক্সাম্পল গুলো খাতায় তুলবা। লেখো, সুমনের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর 55, 50, 65, 75, 85 এর পরিসর কত? এর পরিসর কত? তাহলে তুমি জানো কিন্তু পরিসরটা কি? বৃহত্তম তত্ত্ব এবং ক্ষুদ্রতম তত্ত্বের পার্থক্য। তাহলে এই মানগুলোর মধ্যে বৃহত্তম কোনটা 85 এবং ক্ষুদ্রতম কোনটা 50। এই বৃহত্তম আর ক্ষুদ্রতম এর পার্থক্যটাই কি আমাদের পরিসর। তাহলে পরিসর কি? কোন তথ্য সেটের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম তথ্যের পার্থক্যটাই কি পরিসর। তাহলে এখানে এটার ক্ষেত্রে পরিসর কত? 85। 2 নাম্বার দিয়ে লেখো, প্রচুরক। কোন তথ্য সেটের মধ্যে যে তত্ত্বটি সর্বাধিকবার সেটি প্রচুরক হবে। কোন তথ্য সেটের মধ্যে যে তথ্যটি সর্বাধিকবার সেটি প্রচুরক হবে। তাহলে একটা এক্সাম্পল দিই। 3, 4, 2, 2, 0 তথ্য সারির প্রচুরক
কত? তাহলে এই যে তোমার তত্ত্বগুলা দেওয়া আছে, এগুলোর মধ্যে যে তত্ত্বটি সর্বাধিক বার 3 একবার, 4 একবার, 2 2বার, 0 একবার, কোন তত্ত্বটি সর্বাধিক বার 2? তাহলে এখানে প্রচুরক হলো 2। যে তত্ত্বটি সর্বাধিক বার সেটাই তোমার প্রচুরক। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, রাজশাহী বিভাগের 7 দিনের তাপমাত্রার পরিসংখ্যান যথাক্রমে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 6 ডিগ্রি, 5 ডিগ্রি এর উপাত্তের প্রচুরক কোনটি? এর উপাত্তের প্রচুরক কোনটি? উপাত্তের প্রচুরক কোনটি? তাহলে বাচ্চারা খেয়াল করো, 11 একবার, 10 একবার, 9 একবার, 11 একবার, 12 একবার, 9 একবার, 10 একবার, 8 6 সবগুলো একবার। আমি কিন্তু বলছিলাম যে তত্ত্বটি সর্বাধিকবার, তুমি এখানে খেয়াল করে দাও, কোনো তথ্য কিন্তু সর্বাধিকবার নাই। স্পেসিফিক একটা তথ্য সর্বাধিকবার হতে হবে। স্পেসিফিক একটা তথ্য কি হতে হবে? সর্বাধিকবার। তুমি যদি খেয়াল করে দেখো, কোন তথ্যই কিন্তু সবগুলাই একবার, কোন তথ্যই সর্বাধিকবার নাই। তার মানে সবগুলাই সমান। তার মানে এটার ক্ষেত্রে প্রচুরক নেই। স্পেসিফিক একটা তথ্য সর্বাধিক ভাবে হতে হবে। মনে করো এটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে যে বিষয়টা এমন হইতো, 3 2বার, 4 একবার, 2 বার, 0 একবার, 3 2বার, 2 2বার। তার মানে কিন্তু এখানে এটার ক্ষেত্রে কিন্তু প্রচুরক নেই, কারণ এখানে কি 3 2বার, 2 2বার, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা তথ্য সর্বাধিক ভাবে হবে। তাহলে এখানে 3 2বার, 2 2বার, তাহলে তো হইল না। কারণ বলছি যে তথ্যগুলো বলছে না, কিন্তু যে কোনো একটা তথ্য সর্বাধিক ভাবে হবে। যে তথ্যটি সর্বাধিকবার সেটা প্রচুরক। এখানে কিন্তু স্পেসিফিক একটা তথ্য নাই যেটা সর্বাধিকবার, 3 2বার, 2 2বার। এই কারণে এটার ক্ষেত্রেও কি প্রচুরক নেই। কিন্তু যদি এরকম এখন দাও তো 3 একবার, 4 একবার, 2 2বার, এখন দাও তো 2 কয়বার? 2বার। স্পেসিফিক একটা তথ্য কি আছে? বেশি বার, সেটা কি হবে? প্রচুরক। আশা করি তুমি প্রচুরক বুঝতে পারছো। তিন নাম্বার দিয়ে লেখো গড় মান। তুমি তো গড় মান বের করতে পারোই। গড় মান কেমনে বের করো? সামেশন অফ এক্স বাই এন। সামেশন মানে বুঝি সবগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। বললাম 5 জন শিশুর বয়স, 5 জন শিশুর বয়স যথাক্রমে 8 7 6 9 10। ফলে তাদের বয়সের গাণিতিক গড় কত? তাদের
বয়সের গাণিতিক গড় কত? তাহলে তুমি গড় কেমনে বের করো? সামেশন অফ এক্স বাই এন, মানে এই মানগুলো কি হবে? সমষ্টি বাই কয়টা? 5টা। তাহলে কত হয়? 15, 30, 40, 5। তাহলে গাণিতিক গড় কত? 8। এই গড় তো তুমি আগে থেকেই পারতা। গড় ব্যবধান নির্ণয়, গড় ব্যবধান নির্ণয়। গড় ব্যবধান হলো সামেশন অফ পরম মান এক্স মাইনাস এক্স বার বাই এন। সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। একটা এক্সাম্পল দিলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে, একদম সহজ। বললাম 2, 3, 3, 4 তথ্য সারির গড় ব্যবধান কত? গড় ব্যবধান কত? তো প্রথম কাজ মনোযোগ দিয়ে খেয়াল করো, তো প্রথম কাজ গড় মান বের করা। প্রথম কাজ গড় মান। তাহলে 2 + 3 + 3 + 4, 1, 2, 3, 4। তোমার এখানে কত হয়ে গেল? 3। এখন গড় ব্যবধান, গড় ব্যবধান কি? সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। খেয়াল করো, এক্স মাইনাস এক্স বার, যে মান বলতে থাকে এগুলো এক্স। এই যে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার কথা হবে -1। পরম মান থাকার কারণে -1টা কি হয়ে যাবে? প্লাস। সামেশন মানে কি? প্লাস। খেয়াল করো, এই যে এক্স, এক্স মাইনাস এক্স বার বিয়োগ দিলে কত হয়? 0। সামেশন মানে কি? সমষ্টি। এই যে এক্স মাইনাস এক্স বার বিয়োগ দিলে কত হয়? 0। এই যে এক্স, এক্স মাইনাস এক্স বার বিয়োগ দিলে কত হয়? 1 বাই 1, 2, 3, 4। কত হয়ে গেছে? হাফ। এটাই তোমার আনসার। একদম সহজ। এবং প্রথম কাজ কি? গড় মানটা বের করা। তো এক্স মাইনাস এক্স বার পরম মান করবা, যেহেতু সামেশন তাহলে প্রত্যেকটা করে কি করবা? সমষ্টি। এটা হলো তোমার গড় ব্যবধান। আশা করি তুমি গড় ব্যবধান বুঝে ফেলছো। পাঁচ নম্বর দিয়ে লেখো ভেদাঙ্ক। ভেদাঙ্কটা হলো সামেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। আগেটা আমাদের ছিল পরম মান, আর এখন আমাদের স্কোয়ার। গড় ব্যবধানের মধ্যে কি ছিল? পরম মান, আর ভেদাঙ্কের সময় কি? স্কোয়ার। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান হলো √, ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান হলো √, ভেদাঙ্ক। এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। বললাম 5, 6, 8, 9 সংখ্যাগুলির ভেদাঙ্ক কত? সংখ্যাগুলির
ভেদাঙ্ক কত। তাহলে তোমার প্রথম কাজ হবে গড় মানটা বের করা, সবগুলার যোগফল বাই 4 কত হয়ে গেছে 7। এখন ভেদাঙ্ক হলো এক্স মাইনাস এক্স বার, যে এক্স মাইনাস এক্স বার মাইনাস করলে কত হবে -2, কি আছে স্কোয়ার কত হয়ে যাবে 4। এই যে যে মানগুলো দেওয়া আছে এগুলো এক্স, এক্স মাইনাস এক্স বার দুই দিলে কত হয় -2, বর্গ করলে কত হয়ে যাবে +4। সামেশন মানে কি সমষ্টি, এখন এটা থেকে এটা বিয়োগ, এক্স মাইনাস এক্স বার -1 বর্গ করলে +1, এক্স মাইনাস এক্স বার +1 বর্গ করলে 1, এক্স মাইনাস এক্স বার 2 বর্গ করলে কত হয়ে যাবে 4, ভাগ 1 2 3 4। 2.5 এই তোমার ভেদাঙ্ক। আরেকটা অঙ্ক দেখি। বললাম এ মাইনাসে সংখ্যা দুটির পরিমিত ব্যবধান কত, সংখ্যাগুলির পরিমিত ব্যবধান কত। তাহলে তুমি প্রথম কাজ গড় মান বের করা, কত আসছে 0। ভেদাঙ্ক, তুমি যদি ভেদাঙ্ক বের করো যে এক্স মানে যদি খেয়াল করো এক্স মাইনাস এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এ বর্গ করলে কত হয় স্কোয়ার। এই যে এক্স মাইনাস এক্স বার বর্গ করলে কত হয়ে যাবে স্কোয়ার, বর্গ করলে স্কোয়ার, একটা দুইটা 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে পরিমিত ব্যবধান √, ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান কি √, ভেদাঙ্ক। তাহলে তোমার এখানে ভেদাঙ্কটা নিঃসন্দেহ হয়ে গেল, আর পরিমিত ব্যবধানটা তুমি বুঝে ফেলছো। যদি আমি আরো একটা এক্সাম্পল দেই, বললাম 6টি সংখ্যার ভেদাঙ্ক 36 হলে পরিমিত ব্যবধান কত। তাহলে বাচ্চারা তুমি জানো পরিমিত ব্যবধান কি √, ভেদাঙ্ক। এর ভেদাঙ্ক, এই যে এর ভেদাঙ্ক কত 36, তাহলে পরিমিত ব্যবধান কত হয়ে গেল 6। আশা করি তুমি এটা বুঝে ফেলছো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নিচের কোনটি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নিচের কোনটি। এইভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু তুমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n² - 1
বাই 12। প্রথম n সংখ্যক জোড় ও বিজোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নিচের কোনটি ভাবে পরীক্ষা প্রশ্নটা আসে। সূত্রটা হলো n² - 1/3। এগুলো পরীক্ষায় নিচের কোনটি সপ্তম ইত্যাদি পরীক্ষায় আসে। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n² - 1/12, আর প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক n² - 1, বিজোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত n² - 1/3। তাহলে এখন পর্যন্ত আমি হোয়াইট বোর্ডে যেগুলো লিখছি আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। এখন সম্ভাবনা রিটেন পার্টে আমরা যাব। বাচ্চারা খেয়াল করো, সম্ভাবনার একটাই সূত্র। সূত্রটা হলো অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। সম্ভাবনার একটাই সূত্র, অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। তুমি যদি খেয়াল করো, আমি এরকম লিখলাম, বললাম এই সংখ্যাগুলো থেকে যে কোনো একটি সংখ্যা নেও, সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা? 7টা। আমি বলছি যে কোনো একটি সংখ্যা নেও, তাহলে মোট সংখ্যা 7টা, নিতে বলছি কয়টা? একটা। তাহলে মোট সংখ্যা কয়টা? এখানে মোট সংখ্যা 7টা। বলছি যে কোনো একটি সংখ্যা নেও, 7টা সংখ্যা থেকে তুমি নিবা কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আমি বলছি সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। কি হওয়ার সম্ভাবনা? জোড় হওয়ার সম্ভাবনা। জোড় সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে তোমার শর্ত মানে কয়জন? 3 জন। তোমাকে নিতে বলছি কয়টা? একটা। এটাই তোমার আনসার। তার মানে যেগুলা শর্ত মানে সেগুলো অনুকূল সংখ্যা। তাহলে এই যে 3 বাচ্চারা NC1 মানে হলো n, তার মানে এই 3C1 মানে কত? 3, 7C1 মানে কত? 7। আমি আরেকবার বলি, মনোযোগ দিয়ে শোনো। বললাম যে এই সংখ্যাগুলো থেকে যে কোনো একটি সংখ্যা নেও, সংখ্যা আছে কয়টা? 7টা, নিতে বলছি একটা। বললাম সংখ্যাটি তোমার বিজোড় হওয়ার সম্ভাবনা কত? বিজোড় বিজোড় সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। শর্ত মানে কয়জন? 4 জন। যারা শর্ত মানে সেগুলাই অনুকূল সংখ্যা। শর্ত মানে কয়জন? 4 জন। তুমি নিতে বলছি কয়টা? একটা। 4C1 মানে কত? 4, 7C1 মানে কত? 7। তার মানে বাচ্চারা যদি একটা সংখ্যা নিতে বলি, C1 তো লেখার প্রয়োজন নাই, কারণ 7C1 মানে কত? 7E, 5C1 মানে 5E, 10C1 মানে কত? 10। তাহলে একটা সংখ্যা থাকলে এই C1 লেখার আর প্রয়োজন নাই। একে বেশি থাকলে তুমি লিখতে পারো C। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। তাহলে আমরা কি বললাম? যারা শর্ত মানবে, যেগুলো শর্ত মানবে সেগুলো অনুকূল সংখ্যা। আর সম্ভাবনার অঙ্ক করার প্রথম কাজ, সম্ভাবনার একটা সিকোয়েন্স মেনটেন করে কাজ করবা। সম্ভাবনার অঙ্কগুলো তুমি যখন করবা, তো প্রথম কাজ হবে আগে মোট সংখ্যা লেখা। প্রথম কাজ মোট সংখ্যা লিখবা, তারপরে অনুকূল সংখ্যা। তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝি। সবাই শীটের মধ্যে রিটেন পার্ট, সম্ভাবনার রিটেন পার্ট বের করো। সম্ভাবনার রিটেন পার্ট। এর প্রথম তুমি 3 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। তুমি 3 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। দেখো এখানে প্রশ্নে বলছে, প্রশ্ন সম্বন্ধিত পড়ো। প্রশ্নে বলছে যে 5টি কালো বল, 4টি সাদা বল। এখন তুমি এখান থেকে 3টি বল তোমাকে তুলতে বলছে। কয়টা বল? 3টা বল। তো তুমি প্রথম মোট সংখ্যাটা লিখবা। মাথার এখানে বাক্সে মোট বল আছে কয়টা? 9টা। মোট বল আছে কয়টা? 9টা। তোমাকে বল তুলতে বলছি কয়টা? 3টা। মোট বল আছে কয়টা?
9টা। প্রথম কাজ হলো মোট সংখ্যাটা লেখা। মোট বল আছে কয়টা? 9টা। তোমাকে তুলতে বলছি কয়টা? 3টা। 9C3। কারণ প্রশ্ন বলছে বলটা কি রঙের উঠবে? প্রশ্ন বলছে বলটা কালো রঙের উঠবে। বলটা কি রঙের উঠবে? কালো রঙের। তো কালো বল আছে কয়টা? 5টা। তুমি তুলতে বলছি কয়টা? 3টা। মোট বল কয়টা? 9টা। তুমি তুলবা কয়টা? 3টা। বলটা কি রঙের? কালো রঙের। কালো বল কয়টা? 5টা। তুলবা কয়টা? 3টা। তাহলে তুমি তো এই ক্যালকুলেশন এখন পারোই। ক্যালকুলেশন তুমি কেমনে করো? মাথায় যা আছে তাহলে মাথায় কি লেখা আছে? 5। এক কম, এক কম কয়বার? 3বার। একবার, দুইবার, 3বার। 3 ফ্যাক্টোরিয়াল। মাথায় কি লেখা আছে? 9 লেখবা। এর থেকে এক কম, এক কম কয়বার? 3বার। একবার, দুইবার, 3বার। 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল কাটা। বাকি ক্যালকুলেশনটুকু তুমি নিজে নিজে করতে পারবা আশা করি। কত হয় এখানে? 5 × 4 × 3, 9 × 8 × 7। বাকি যোগ বিয়োগটুকু তুমি আশা করি পারবা। তাহলে বাচ্চারা যে এনসিআর এর ক্যালকুলেশন কেমনে করবা? মাথায় যা আছে লিখবা। এর থেকে এক কম, এক কম লিখতেই থাকবা। মানে এরকম দেখো, মাথায় কি লেখা আছে? এন লেখছো। এর থেকে এক কম, এক কম কয়বার? 3বার। একবার, দুইবার, 3বার। মাথায় কি লেখা আছে? 9। মাথায় কি লেখা আছে? 9। 9 লেখছো। এর থেকে এক কম, এর থেকে এক কম কয়বার? 3বার। একবার, দুইবার, 3বার। 3 ফ্যাক্টোরিয়াল। যতবার তত ফ্যাক্টোরিয়াল। যাই হোক, তাহলে সম্ভাবনার অঙ্কের প্রথম কাজ কি? মোট সংখ্যা লেখা। এখানে মোট কয়টা? মোট 9টা। তুলতে বলছি কয়টা? 3টা। বলটা কি রঙের উঠবে? প্রশ্ন হচ্ছে বলটা কি রঙের উঠবে? কালো। কালো আছে কয়টা? 5টা। তুলবা কয়টা? 3টা। এক নাম্বারটা পড়ো। এক নাম্বারটা যদি প্রশ্ন পড়ো, প্রশ্নে বলছে দুইটা সাদা, 3টা কালো। একটা বাক্স, আরেকটা বাক্সের মধ্যে, এক নাম্বার প্রশ্নটা পড়ো সবাই। আরেকটা বাক্সের মধ্যে 3টা সাদা, 4টা কালো। প্রশ্ন বলছে পাত্র দুটি হতে একটি করে বল উঠানো হলো এবং বলগুলো একই রঙের হবে। মনোযোগ দিতে হবে। এক নম্বরে বলছে বলটা একই রঙের হবে। একই রং। এক নম্বরে কি বলছে? একই রং। মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তুমি এই প্রথম বাক্স, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই প্রথম বাক্সে বল আছে কয়টা? 5টা। প্রথম বাক্সে বল আছে কয়টা? 5টা। তুমি একটা বল তুললা। প্রথম বাক্সে বল আছে কয়টা? 5টা। একটা বল তুললা। মনে করো বলটা সাদা রঙের উঠলো। সাদা বল আছে কয়টা? 2টা। তুলছো কয়টা? একটা। হ্যাঁ, এখন তোমাকে আমি আরেকটা কথা তোমাকে বলে নিই। বিন্যাস, সমাবেশ আর সম্ভাবনার ক্ষেত্রে, যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কখনো যোগ করি, আবার কখনো গুণ করি। আমরা কখন যোগ করব আর কখন গুণ করব, মনোযোগ দিয়ে শুধু শুনো। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গুণ। আর যোগ কখন করবা? যে আনসার এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। আনসার এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। তখন এই দুইটা মান যোগ। গুণ যতক্ষণ, শুধু একটা কথাই, আমি বাকি কথাগুলো তোমার বারবার বলে বলে তোমাকে বুঝাই দিব যে এই কারণে গুণ দিছি, এই কারণে যোগ দিছি। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে, কি শুনলা? যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি গুণ করবা। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি করবা? গুণ। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি করবা? গুণ। তাহলে বাচ্চারা এই বাক্সে বল আছে কয়টা? 5টা। তোমাকে তুলতে বলছে কয়টা? একটা। বলটা কি রঙের উঠছে? ধরলে সাদা রঙের উঠছে। সাদা বল আছে কয়টা? 2টা।
উঠছে কয়টা? একটা। এখন তোমাকে বাক্স থেকে আমি বল তুলতে বলছি কয়টা? দুইটা। বাক্স থেকে বল তুলতে বলছি দুইটা। প্রশ্ন নম্বর যদি পড়ো, বাক্স থেকে তোমাকে বল তুলতে বলছি কয়টা? দুইটা। তুমি বল তুলছো কয়টায়? একটা। শর্ত কিন্তু শেষ হয় নাই। যেহেতু শর্ত শেষ হয় নাই, তাহলে এখানে কোন চিহ্ন হবে? গুণ চিহ্ন। তোমাকে আমি বল তুলতে বলছি কয়টা? দুইটা। তুমি বল তুলছো কয়টা? একটা। শর্ত শেষ হয় নাই। যেহেতু শর্ত শেষ হয় নাই, গুণ চিহ্ন। এখন এই বাক্সে বল আছে কয়টা? 7টা। তুমি এই বাক্স থেকে বল তুলবা কয়টা? একটা। এই বাক্সে বল আছে কয়টা? 7টা। বল তুলবা কয়টা? একটা। এখন প্রশ্ন বলছে একই রং। প্রশ্ন কি বলছে? একই রং। তাহলে এই বাক্স থেকে কি রঙে বল উঠছিল? সাদা। এই বাক্স থেকে কি রঙে উঠছিল? সাদা। তাহলে এই বাক্স থেকে কি উঠবে? সাদা। সাদা আছে কয়টা? 3টা। তুলবা কয়টা? একটা। আর জানি তুমি বুঝতে পারো নাই, মনোযোগ দাও বাচ্চারা। এই বাক্সে বল আছে কয়টা? 5টা। এই বাক্সে বল আছে কয়টা? 5টা। তুমি বল তুললা একটা। ওকে, এবার মনে করো বলটা কালো রঙে উঠলো। বলটা কি রঙে উঠলো? কালো রঙে। কালো বল আছে কয়টা? 3টা। তুমি তুলছো কয়টা? একটা। তোমার কিন্তু শর্ত শেষ হয় নাই, কারণ তোমাকে বাক্স থেকে বল তুলতে বলছে কয়টা? দুইটা। এই বাক্স থেকে একটা, এই বাক্স থেকে একটা। বল তুলতে বলছে দুইটা। এই বাক্স থেকে একটা, এই বাক্স থেকে একটা। তুমি বল তুলছো কয়টা? একটা। শর্ত কিন্তু শেষ হয় নাই। যেহেতু শর্ত শেষ হয় নাই, তাহলে কোন চিহ্ন? গুণ চিহ্ন। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কোন চিহ্ন? গুণ চিহ্ন। এখন এই বাক্স থেকে একটা বল তুলছে, এই বাক্স থেকে একটা বল তুলবা। এই বাক্সে বল আছে কয়টা? 7টা। তুলবা কয়টা? একটা। তুলবা কয়টা? একটা। এখন প্রশ্ন বলছে একই রং। যেহেতু একই রং, এই বাক্স থেকে কি বল উঠছে? কালো। তো এই বাক্স থেকে উঠবে কালো। কালো আছে কয়টা? 4টা। উঠবে কয়টা? একটা। মানে একই রং মানে কি? এই বাক্স থেকে যদি সাদা উঠে, ওইখান থেকেও সাদা উঠবে। এই বাক্স থেকে যদি কালো উঠে, ওই বাক্স থেকে কি উঠবে? কালো। এরকম সম্ভাবনা কত? তার মানে 2C, 1 মানে 2, 5C1, 3C, 1 মানে 3, 7C1 কত হয়? 6/35। এখানে কত হয়? 3C1/5, 4C1 কত? এখানে কত হয়? 35। তাহলে আনসার কি? এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে। এখন এই দুটো কি করতে হবে? যোগ। আনসার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে। এই দুটো কি করবো আমরা? যোগ। যদি আমরা এই দুটো যোগ করি, 6C 35 প্লাস 12C 35 যোগ করলে কত হয়? 18/35। 18/35, এটাই তোমার আনসার। 18/35। তুমি প্রশ্নটা আবার পড়লে তোমার বুঝতে একটু সুবিধা হবে। যদিও আমি এরকম অঙ্ক অনেকক্ষণ আলোচনা করবো, এরকম অঙ্ক আমি এখন অনেকক্ষণ আলোচনা করব। বাচ্চারা প্রশ্ন বলছে যে এই বাক্স থেকে তুমি একটা বল তুলবা, এই বাক্স থেকে একটা বল তুলবা, মোট দুইটা বল তুলবা। এই বাক্স থেকে একটা, এই বাক্স থেকে একটা, এবং দুইটা বল একই রঙের হবে। দুইটা বল একই রঙের হবে মানে কি? এই বাক্স থেকে যদি সাদা হয়, এই বাক্স থেকে কি হবে? সাদা। এই বাক্স থেকে যদি কালো হয়, এই বাক্স থেকে কি হবে? কালো। এরকম সম্ভাবনা কত? আচ্ছা, আমরা আরো একটা অঙ্ক বুঝি। একের 2 নাম্বারটা। সবাই প্রশ্নটা আবার পড়ো। বলছে ভিন্ন রং। আমার শীটের সলভ শিটের মধ্যে কিন্তু আরো সহজ করে লিখছি। সবাই শীটের সলভ শিটটা আরো একটু দেখতে পারো আমি বোঝানোর পরে। বাচ্চারা খেয়াল করো, তোমাকে তোমাকে দুইটা বল তুলতে বলছি। এই বাক্স থেকে একটা, এই বাক্স থেকে একটা, ভিন্ন রং। তার মানে এই বাক্সে বল আছে কয়টা? 5টা। এই বাক্সে বল আছে কয়টা? 5টা। তুমি একটা বল তুললা, কারণ এই বাক্স থেকে একটা বল তুললা। মনে করো বল সাদা রঙে উঠলো। সাদা বল আছে কয়টা? 2টা। তুলবা কয়টা? একটা। তোমার কিন্তু শর্ত শেষ হয় নাই। কেন? কারণ তোমাকে আমি বল তুলতে বলছি 2টা। যেহেতু শর্ত শেষ হয় নাই, তাহলে কোন চিহ্ন? গুণ চিহ্ন। আবার মনোযোগ দেও। এই বাক্সে বল আছে কয়টা? 7টা। তুলবা কয়টা? একটা। বলছে ভিন্ন রং। যেহেতু এই বাক্স থেকে সাদা বল উঠছে, এখান থেকে কি উঠবে? কালো। কালো আছে কয়টা? 4টা। তুলবা কয়টা? একটা। বুঝতে পারো নাই? আচ্ছা, আবার মনোযোগ দাও। এই বাক্সে বল আছে কয়টা? 5টা। তুলবা কয়টা? একটা। এই বাক্সে বল আছে কয়টা? 5টা। তুলবা কয়টা? একটা। ঠিক আছে। এখন মনে করো বলটা কালো রঙের উঠলো। কালো বল আছে কয়টা? 3টা। তুলছো কয়টা? একটা।
তোমার কিন্তু শর্ত শেষ হয় নাই, কারণ তোমাকে আমি বাক্স থেকে বল তুলতে বলছি কয়টা, দুইটা, বল উঠছে কয়টা, একটা। শর্ত কিন্তু শেষ হয় নাই, যেহেতু শর্ত শেষ হয় নাই তাহলে কোন চিহ্ন, গুণ চিহ্ন। এই বাক্সে বল আছে কয়টা, 7টা। তুমি বল তুলবা কয়টা, একটা। এই বাক্সে বল আছে কয়টা, 7টা। তুলবা কয়টা, একটা। যেহেতু ভিন্ন রং বলছে, কি বল, ভিন্ন রং। যেহেতু এই বাক্স থেকে কালো বল উঠছে, এখানে তো ভিন্ন রং কালো উঠবে না, কালো না উঠলে উঠবে কি, সাদা। সাদা আছে কয়টা, 3টা। তুলবা কয়টা, একটা। তাহলে বাচ্চারা যত আনসার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, তাহলে কি চিহ্ন হবে, যোগ। আনসার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, তাহলে কি হবে, যোগ। তো এখানে কত হয়, 2/5 ইন্টু 4/7, এখানে কত হয়, 3/5, 3/7, 8/35, 9/35, 17/35। তো আমরা এরকম আরো অঙ্ক দেখি। বাচ্চারা সম্ভাবনার অঙ্ক কিন্তু রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। সম্ভাবনা অঙ্ক কিন্তু রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কথা যেন মনে থাকে। আমরা এখন 8 নম্বর অঙ্ক দেবো। 8, আমরা 8 নম্বর অঙ্ক দেখব। সবাই শীটের মধ্যে 8 নাম্বার কোয়েশ্চেন একটু মনোযোগ দিয়ে পড়ো। 8 নাম্বার অঙ্ক মনোযোগ দিয়ে পড়ো। দেখো এখানে একটা বাক্সের মধ্যে 3টা সাদা, 2টা কালো। আরেকটা বাক্সের মধ্যে 2টা সাদা, 5টা কালো। প্রশ্ন বলছে, প্রশ্ন ভালো করে পড়ো। প্রত্যেক থলি হতে একটি করে বল তোলা হলো, 2টা বলের মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 2টা থলির মধ্যে, প্রশ্ন বলছে প্রত্যেক থলি হতে একটি করে বল তোলা হলো এবং 2টা থলির মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমরা বললাম প্রথম বাক্স হতে, মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি বললাম প্রথম বাক্স হতে সাদা, দ্বিতীয় বাক্স হতে কালো, বা খেয়াল করো আমি একটু লিখেই দিই, বললাম প্রথম থলে হতে সাদা, দ্বিতীয় থলে হতে কালো, বা প্রথম থলে হতে কালো, দ্বিতীয় থলে হতে সাদা, বা প্রথম থলে হতে সাদা ও দ্বিতীয় থলে হতে সাদা। প্রশ্ন বলছে যে তুমি এই বাক্স থেকে একটা বল তুলবো, তুমি 2টা, এবং 2টা বলের মধ্যে কমপক্ষে একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে দেখো এখানে তুমি 2টা বল তুলছো, একটা সাদা আছে, এখানে তুমি 2টা বল তুলছো, একটা সাদা আছে, এখানে তুমি 2টা বল তুলছো, 2টাই সাদা। তার মানে কি, আমাদের কমপক্ষে একটা সাদাই কথা কিন্তু মানছে। তার মানে এই বাক্সে বল আছে কয়টা, 5টা। তুলছো কয়টা, একটা। এই বাক্স বল আছে কয়টা, 5টা, তুলছো একটা। বলটা কিরকম করছে, সাদা। সাদা আছে কয়টা, 3টা, তুলছো একটা। শর্ত শেষ হয় নাই, গুণ চিহ্ন, কারণ বাক্স থেকে বল তুলতে বলছে 2টা। এই বাক্সে বল আছে কয়টা, 7টা, তুলছো একটা। কি রঙ উঠছে, কালো। কি রঙ উঠছে, কালো। কালো আছে কয়টা, 5টা, তুলছো কয়টা, একটা। যে কোনো একটা মান আসবে। হ্যাঁ, এখানে এই বাক্সে বল আছে কয়টা, 5টা। এই বাক্সে বল আছে কয়টা, 5টা, তুলছো কয়টা, একটা। বাক্সে বল আছে কয়টা, 5টা, তুলছো কয়টা, একটা। এখন কি উঠছে, কালো। কালো আছে কয়টা, 2টা, তুলছো কয়টা, একটা। বাচ্চারা এই বাক্সে বল আছে কয়টা, 7টা, তুলছি আমরা একটা। কি রঙে উঠছে, সাদা। সাদা বল আছে কয়টা, 2টা। এখন এই বাক্সের মধ্যে বল আছে কয়টা, বল আছে 5টা, তুলছো কয়টা, এই বল আছে কয়টা, 5টা, তুলছো একটা। কি রঙে উঠছে, সাদা। সাদা বল আছে কয়টা, 3টা, তুলছো একটা।
এই বাক্সের মধ্যে বল আছে কয়টা? 7টা। তুলসী একটা, কি রঙে উঠছে? সাদা। সাদা আছে কয়টা? 2টা। তুলসী আমরা একটা। তাহলে আনসার এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এই তিনটার যোগফল হবে কি আনসার। প্রশ্নটা কি তুমি বুঝতে পারছো? যে প্রত্যেক বাক্স থেকে তুমি একটা করে বল তুলবা, মোট 2টা বল তুলবা, এবং এই 2টা বলের মধ্যে কমপক্ষে একটা সাদা থাকতে হবে। তো এখানে 2টাই সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, তো প্রত্যেকটার মধ্যে কমপক্ষে একটা কিন্তু সাদা আছে। সম্ভাবনা কিন্তু রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। 8, 9 সেম 9 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। 8, 9 সেম 9 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। এখন আমরা 10 নম্বর অঙ্কটা দেখবো। সবাই 10 নম্বর প্রশ্নটা পড়ো। 9 নাম্বারটা তোমাদের তো বাড়ির কাজ দিলাম, 10 নম্বর প্রশ্নটা কি পড়ছো? 10 নম্বর একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দশ নাম্বার, একটা বাক্সের মধ্যে 6টি লাল, 5টি সবুজ, 4টি সাদা। একটা বাক্সের মধ্যে 6টি লাল, 5টি সবুজ এবং 4টি সাদা বল আছে। প্রশ্নে বলছে যে এখান থেকে তুমি 3টি বল নেওয়া হলো। কয়টা বল নেওয়া হলো? 3টা বল নেওয়া হলো। প্রশ্ন বলছে 1 নম্বরে বলছে, প্রশ্ন ভালো করে পড়ো, বলগুলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? ভিন্ন রং। বল আছে কয়টা? 15টা। বল নিতে বলছি কয়টা? 3টা। মোট বল 15টা, নিতে বলছি কয়টা? 3টা, ভিন্ন রঙের। তাহলে এখানে লাল বল আছে কয়টা? 6টা। একটা লাল বল উঠলো, তাই না? আমি তোমাকে বল তুলতে বলছি কয়টা? 3টা। বল উঠছে কয়টা? একটা। শর্ত তো শেষ হয় নাই, তাহলে গুণ চিহ্ন, তাই না? ভিন্ন রং যেহেতু, তুমি 3টা বল তুলবা ভিন্ন রং, তাহলে একটা কি উঠবে? লাল, একটা সবুজ, একটা সাদা, তাই না? তাহলে সবুজ বল আছে কয়টা? 5টা। উঠবে কয়টা? একটা। তোমাকে বল তুলতে বলছি কয়টা? 3টা। বল উঠছে কয়টা? 2টা। শর্ত শেষ হয় নাই, গুণ চিহ্ন। সাদা বল আছে কয়টা? 4টা। উঠবে কয়টা? একটা। তাহলে দেখো তো, তুমি বল তুলতে বলছি কয়টা? 3টা। 3টা বলে উঠছে এবং 3টাই ভিন্ন রং। যেহেতু 3টা ভিন্ন রং বলছে, যেহেতু ভিন্ন রং বলছে, তাহলে একটা কি উঠবে? লাল, একটা সবুজ, একটা সাদা। এই মোট কয়টা? 3টা। যেহেতু ভিন্ন রং, কারণ বিষয়টা যদি এমন হয়তো একটা লাল 2টা সবুজ, তাহলে তো ভিন্ন রং হলো না, 2টা সবুজ হয়ে গেছে। ভিন্ন রং মানে কি? 3টাই কি ভিন্ন রং। তাহলে একটা লাল, একটা সবুজ, একটা কি সাদা। তো লাল বলা আছে কয়টা? 6টা। উঠছে একটা। সবুজ 5টা। উঠছে একটা। সাদা 4টা। উঠছে কয়টা? একটা। তোমাকে বল তুলতে বলছিলাম 3টা। একটা বল উঠছে, শর্ত শেষ হয় নাই, গুণ চিহ্ন। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি? গুণ চিহ্ন। এটা তোমার আনসার। 2 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন পড়ো। 2 নাম্বার প্রশ্নে বলছে 10-2, 10-2 বলছে বলগুলো একই রঙের। বলগুলো কি? একই রঙের উঠবে। তাহলে বাচ্চারা, মোট বল আছে কয়টা? 15টা। বল তুলতে বলছি কটা? 3টা। 3টা বলি একই রং। লাল বল আছে কয়টা? 6টা। লাল, লালই উঠবে 3টা। একই রং বলছে, 3টাই লাল। কারণ বিষয়টা তো এমন হইতে পারতো, মোট বল আছে কয়টা? 15টা। তুলবা কয়টা? 3টা। 3টাই সাদা। সাদা বল, সবুজ বল 3টাই সবুজ। সবুজ আছে কয়টা? 5টা। তুলবা কয়টা? 3টা। বিষয় তো এমন হইতে পারতো যে মোট বল আছে কয়টা? 15টা। তুলবা কয়টা? 3টা। 3টাই সাদা। সাদা আছে কয়টা? 4টা। উঠবে কয়টা? 3টা। যেহেতু প্রশ্ন বলছে, একই রং, যেহেতু প্রশ্ন বলছে একই রং, তাহলে কি হয়? 3টাই লাল, নতুবা 3টাই সবুজ, নতুবা 3টাই কি সাদা। তাহলে তো, তার মানে আনসার কি? এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে। তাহলে কি হবে? যোগ। এটাই তোমার আনসার। বাচ্চারা কথা কি তুমি বুঝতে পারছো? প্রশ্ন বলছে একই রং, প্রশ্ন বলছে একই রং, তার মানে তুমি যে 3টা বল তুলবা, 3টা বল একই রঙের উঠবে। তার মানে কি? 3টাই লাল উঠতে পারে, অথবা 3টাই সবুজ উঠতে পারে, অথবা 3টাই সাদা উঠতে পারে। তার মানে তো আনসার কি? এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, তাই কি? যোগ। তাহলে গেল এটা 3 নাম্বার।
তুমি 3 নাম্বার প্রশ্ন খেয়াল করো। 3 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি দেখো বলছে যে 2টি বল লাল। কি বলছে? 2টি বল লাল। তার মানে বাক্সে বল আছে কয়টা? 15টা। তোমাকে তুলতে বলছি কয়টা? 3টা। বাক্সে বল আছে কয়টা? 15টা। তুলতে বলছি কয়টা? 3টা। এখন প্রশ্ন বলছে 2টা বল উঠবে লাল। তো লাল বল আছে কয়টা? 6টা। লাল উঠবে কয়টা? 2টা। লাল বল আছে কয়টা? 6টা। উঠবে কয়টা? 2টা। এখন তোমাকে আমি বল তুলতে বলছি কয়টা? 3টা। বল উঠছে কয়টা? 2টা। তাহলে কিন্তু শর্ত কিন্তু শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোন চিহ্ন? গুণ চিহ্ন। বাক্সে বল আছে কয়টা? 15টা। তুলতে বলছি কয়টা? 3টা। এখন খেয়াল করো, প্রশ্ন বলছে লাল বল উঠবে কয়টা? 2টা। লাল বল আছে কয়টা? 6টা। উঠবে কয়টা? 2টা। লাল বল 2টা উঠলো। কারণ তোমাকে বল তুলতে বলছে 3টা, উঠছে 2টা। শর্ত তো শেষ হয় নাই, কারণ 3টা বল উঠলে না শর্ত শেষ হবে। যদি শর্ত শেষ না হয় তাহলে কোন চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে লাল বল উঠছে 2টা, লাল বল 2টাই পড়ছে। বাকি যে 9টা বল আছে, বাকি বল আছে কয়টা? লাল বল ছাড়া, লাল বল ছাড়া বাকি বল আছে কয়টা? 9টা। বাকি 9টা বল থেকে উঠবে কয়টা? একটা। এটাই তোমার আনসার। আমার কথা তুমি বুঝতে পারছো না? আমি বললাম এই বাক্সে যে বলগুলো আছে, এই বলগুলো থেকে তুমি 3টা বল নাও। কয়টা বল নাও? 3টা বল নাও। এই 3টা বলের মধ্যে, এই 3টা বলের মধ্যে 2টা বল কি উঠবে? লাল। 3টা বলের মধ্যে 2টা বল যদি লাল ওঠে, আর একটা কি? লাল ছাড়া। আর একটা কি? লাল ছাড়া। লাল ছাড়া এখানে বল আছে কয়টা? 9টা। লাল ছাড়া বল আছে কয়টা? 9টা। তাহলে বাকি 9টা বল থেকে উঠবে কয়টা? একটা। আমি তোমাকে বললাম 3টা বল নেও। কটা বল নেও? মোট 3টা বল নেও। এই 3টা বলের মধ্যে 2টা বল লাল, লাল নেও। 2টা বল কি নেও? লাল। লাল বল আসছে 6টা, আসছে 2টা। 2টা লাল বল হয়ে গেল। এখন তোমার লাল ছাড়া, তোমার 3টা বল নিতে বলছি, 2টা লাল। বাকি একটা কি হবে? লাল ছাড়া। বাকি লাল ছাড়া বল আছে কটা? 9টা। বাকি 9টা থেকে উঠবে কয়টা? একটা। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। এখন 10-এর 4। 10-এর 4 নাম্বারে বলছে মোট বল তো 15টা, বল তুলতে বলছি 3টা। কারণ 10-এর 4 নম্বরে বলছে যে 3টি সবুজ বল হওয়ার সমান। 3টা সবুজ বল। সবুজ বল আছে কয়টা? 5টা। সবুজ বল উঠবে কয়টা? 3টা। এটাই তোমার আনসার। আছে কয়টা? 15টা। উঠবে কয়টা? 3টা। বলটা কি রকম উঠবে? সবুজ। সবুজ আছে কয়টা? 5টা। উঠবে কয়টা? 3টা। এখন 5 নাম্বার। 5 নাম্বার 10-এর 5। 10-এর 5-এ বলছে অন্তত মানে কমপক্ষে 2টি লাল। কমপক্ষে, কমপক্ষে 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি লাল। আচ্ছা খেয়াল করো বাচ্চারা, তোমার 2টি লাল আর একটি ভিন্ন, তো মোট বল কয়টা হয়েছে? 3টা। অথবা 3টি লাল, অথবা 3টি লাল। বাচ্চারা খেয়াল করো, মনোযোগ কথা শোনো। মোট বল আছে কয়টা? 15টা। তুমি তুলবা কয়টা? 3টা। মোট বল আছে কয়টা? 15টা। তুলবা কয়টা? 3টা। কারণ এই 3টা বলের মধ্যে লাল বল উঠছে কয়টা? 2টা। লাল বল আছে কয়টা? 6টা। উঠবে কয়টা? 2টা। লাল বল আছে কয়টা? 6টা। উঠবে কয়টা? 2টা। লাল ছাড়া, লাল ছাড়া আছে কয়টা? 9টা। বাকি 9টা থেকে উঠবে কয়টা? একটা। আবার বাক্সে বল আছে কয়টা? 15টা। তুলবা কয়টা? 3টা। 3টাই লাল। লাল বল আছে কয়টা? 6টা। উঠছে কয়টা? 3টা। প্রশ্নের শর্তটা কি তুমি বুঝছিলা? প্রশ্নের শর্ত হলো যে তুমি এই বাক্স থেকে 3টা বল নিবা। এই 3টা বলের মধ্যে কমপক্ষে 2টা লাল থাকতে হবে। তো 3টা বলের মধ্যে যদি 3টাই লাল হয় তাহলে কমপক্ষে 2টা, এই কথা মানছে। আবার 3টা বলের মধ্যে 2টা লাল হয়, 2টা লাল আর একটা যে কোনো, তাহলে কমপক্ষে 2টা মানছে। তার মানে কি যে এখান থেকে 3টা বল নিবা, এর মধ্যে কমপক্ষে 2টা লাল। যদি 3টাই লাল হয় কমপক্ষে 2টা লাল, এই কথা মানছে। 2টা লাল একটা ভিন্ন, কমপক্ষে 2টা লাল, এই কথা মানছে। তার মানে কি আনসার এইটা হইতে পারে, আবার আনসার এইটা হইতে পারে। এই দুইটার যোগফল কি হবে? তোমার আনসার। এই দুইটার যোগফল কি হবে? তোমার আনসার।
তাহলে এই 10 নম্বরের অঙ্কটা আমাদের দেখো 5টা অঙ্ক, এই 10 নম্বর অঙ্কটা তুমি যদি সময় নিয়ে বাসায় পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, এগুলো তো তোমার একাডেমিকই ছিল, কারণ এটা তো মেইন বইয়ের অঙ্কই, একাডেমিকই ছিল, তুমি একাডেমিকই অসংখ্যবার অঙ্কটা করছো, তাই না? তো তাও এই 10 নম্বর অঙ্কটা তুমি যদি মনোযোগ দিয়ে করো, এখানে 5টা অঙ্ক আছে, এই 10 নম্বর অঙ্কটা ভালো করে বুঝলেই কিন্তু তোমার অনেক দূর আগায় যায় সম্ভাবনা এই অঙ্কগুলো। এখন আমি 11 নম্বর অঙ্কে যাবো। 11 বাচ্চারা 11 নম্বর কোশ্চেনটা সবাই পড়বা। 11 নম্বর কোশ্চেনটা সবাই পড়বা। এগারো নম্বর কোয়েশ্চেন, সবাই প্রশ্নটা শীটের মধ্যে পড়ো। চারটি সাদা, তিনটি লাল, তিনটি সাদা, 7টি লাল। দেখো দুইটা বাক্সের মধ্যে প্রথমটিতে 4টি সাদা 3টি লাল, দ্বিতীয়টিতে 3টি সাদা এবং 7টি লাল বলা আছে। বলছো সমসম্ভব উপায়ে একটি একটি বাক্স নির্বাচন করা হলো। তার মানে এখানে বাক্স আছে কয়টা? দুইটা। এখানে বাক্স আছে কয়টা? দুইটা। তুমি দুইটা বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করার উপায় দেখবা। একটি বাক্স নির্বাচন করার সম্ভাবনা। মাত্র এখানে বাক্স আছে কয়টা? দুইটা। বাক্স আছে কয়টা? দুইটা। তুমি তো জানো সম্ভাবনার একটাই সূত্র, অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। বাক্স আছে কয়টা? দুইটা। তোমাকে একটি বাক্স নির্বাচন করতে বলছে, একটি বাক্স। তাহলে তুমি বাক্স আছে কয়টা? দুইটা। নির্বাচন করবা কয়টা? একটা। সম্ভাবনা সূত্র কি? অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। বাক্স কয়টা? দুইটা, মোট সংখ্যা দুইটা। নির্বাচন করবো কয়টা? একটা। তাহলে অনুকূল সংখ্যা কত? এক। তার মানে প্রশ্ন আগে যে অঙ্কগুলো করছো ওই অঙ্কগুলো কিন্তু এরকম ছিল না, এটা একটু ব্যতিক্রম অঙ্ক। প্রশ্ন বলছে এই দুইটা বাক্স থেকে তুমি আগে যে কোনো একটা বাক্স নির্বাচন করো। ওই বাক্স থেকে প্রশ্ন আগে মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্নে বলছে যে সম উপায় একটি বাক্স নির্বাচন করা হলো। তার মানে এই দুইটা বাক্স থেকে তুমি একটা বাক্স নির্বাচন করা হলো। ওই বাক্স হতে একটি বল টানা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে প্রথম থলে হতে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এই দুটো থলের মধ্যে থেকে তোমার প্রথম থলেটা তুমি বাছাই করছো, প্রথম থলেটা বাছাই করার সম্ভাবনা কত? হাফ। দুইটা থলের মধ্যে প্রথম থলেটা বাছাই করার সম্ভাবনা কত? হাফ। এখন প্রথম থলে তুমি নির্বাচন করছো, প্রথম থলেতে আছে কয়টা? 7টা। প্রথম থলে থেকে আছে কয়টা? 7টা। তোমাকে আমি বল তুলতে বলছি কয়টা? একটা। প্রথম থলেতে বল আছে কয়টা? 7টা। তুমি বাছাই করবা কয়টা? একটা। তাই না? বলটা কি পাবার সম্ভাবনা বলছে? সাদা। সাদা বল আছে কয়টা? 4টা। সাদা বল আছে কয়টা? 4টা। তুলবা কয়টা? একটা। 2/7। দ্বিতীয় থলে হতে সাদা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় থলে হতে সাদা হওয়ার, তার মানে এই দুইটা থলে থেকে দ্বিতীয় থলে, এই দুইটা থলে হতে দ্বিতীয় থলে নির্বাচন করার সম্ভাবনা কত? হাফ। এই দুইটা থলে হতে দ্বিতীয় থলেটা নির্বাচন করার উপর সম্ভাবনা কত? হাফ। এখন তুমি দ্বিতীয় থলে আছে কয়টা? 10টা। আছে কয়টা? 10টা। তুলবা কয়টা? একটা। তুলবা কয়টা? একটা। বলটা কি রঙের উঠবে? সাদা। সাদা আছে কয়টা? 3টা। উঠবে কয়টা? একটা। 3/20।
তার মানে কি আনসার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে। এই দুইটার যোগফলই হবে কি তোমার আনসার। এই দুইটার যোগফলই তোমার কি হবে আনসার। তার মানে আগে যে অঙ্কগুলো তুমি করছো এখানে কিন্তু থলে বাছাই করতে বলে নাই। তার মানে এখানে বলছে থলে আছে কয়টা, দুইটা। মনে করো, খেয়াল করো, এই যে একটা থলে, এই যে একটা থলে। আমি বললাম যে কোনো একটা থলে থেকে, যে কোনো একটা থলে থেকে তুমি একটা সাদা বল নাও। কারণ তোমার যদি মন চায় যে এই থলে থেকে তুমি একটা সাদা বল নিতে পারো, আবার তোমার যদি মন চায় এই থলে থেকে একটা বল সাদা সাদা নিতে পারো। তার মানে এই দুটো থলে থেকে তোমাকে আগে একটা থলে নির্বাচন করতে হবে। আমার কথা তুমি বুঝতে পারো না? মানে এই বাক্স এবং এই বাক্স, মনে করো তোমার দুইটা পকেট। আমি বললাম যে কোনো একটা পকেট থেকে তুমি একটা 10 টাকার নোট নাও, যে কোনো একটা পকেট থেকে একটা 10 টাকার নোট নাও। তারপর তোমাকে আগে বাছাই করতে হবে এই পকেট থেকে নিবা নাকি এই পকেট থেকে নিবা। দুইটা পকেট থেকে একটা পকেট নির্বাচন করার উপায় কি? হাফ। কারণ তুমি মনে করো এই পকেটটা নির্বাচন করছো, এই পকেটটা নির্বাচন করার সম্ভাবনা কত? হাফ। এই পকেটের মুঠ নিশ্চয় একটা, কি রঙের? সাদা। যদি তুমি এই পকেট নির্বাচন করতা, এই পকেটটা নির্বাচন করার সম্ভাবনা কত? হাফ। এই পকেটে আছে কি 10টা, নিচে কয়টা? একটা। তবে আনসার কি এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, এই দুইটার যোগফল। বাচ্চারা 12 নম্বর প্রশ্নটা পড়ো। 12 নম্বর প্রশ্নটা পড়ো। 12 নম্বর প্রশ্ন তুমি দেখো, দেয়া আছে একটি বাক্সে 6টি লাল ও 4টি হলুদ বল আছে। ওই বাক্স হতে দৈবভাবে পরপর 2টি বল নেওয়া হলো। প্রথম বলটি নেওয়ার পর তা বাক্সে আর ফেরত দেওয়া হলো না। এই যে 12 নম্বর প্রশ্নে বলছে একটা বাক্সে, এই যে একটা বাক্স, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। একটা বাক্সে 6টা লাল এবং 4টা, একটা বাক্সে 6টা লাল এবং 4টা হলুদ বল আছে। এখান থেকে তোমাকে পরপর 2টা বল নিতে বলছে, পরপর 2টা বল নিতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন এরপরে বলে দিছে যে প্রথম বলটি নেওয়ার পর, একটা বল তুমি নিচ্ছ, প্রথম বলটি নেওয়ার পর তার ফেরত দেওয়া হলো না। যদি প্রথম বারে নেওয়া বলটি লাল হয়, তাহলে এখানে বাক্সে বল আছে কয়টা? 6টা লাল 4টা হলুদ। এর মধ্যে তুমি কিন্তু একটা বল নিছো গা, এবং বলটা কি রঙের নিছো? লাল রঙের। লাল রঙের যদি একটা বল নিয়ে থাকো, এখন তো লাল বল আর 6টা নাই, লাল বল কটা হয়ে গেছে? 5টা। আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? এই বাক্সে 6টা লাল বল এবং 4টা হলুদ বল আছে। এর মধ্যে থেকে তুমি একটা বল নিয়ে গেছো, তোমাকে 2টা বল নিতে বলছি, এর মধ্যে একটা বল তুমি নিয়ে গেছো, এবং প্রশ্নে বলে দিছে তুমি যে একটা বল নিছো, বলটা কি রঙের নিছো? লাল রঙের নিছো। তোমাকে 2টা বল নিতে বলছি, এর মধ্যে একটা বল তুমি নিয়ে ফেলছো, বলটা কি রঙের নিয়ে ফেলছো? লাল রঙের নিয়ে ফেলছো। তো লাল রঙের বল ছিল 6টা, একটা বল নিয়ে ফেলছো, এখন তোমার বল আছে কয়টা? 5টা। বল আছে কয়টা? 5টা। এখন তুমি এখান থেকে আরো একটা বল তুলবা। তোমাকে বল নিতে বলছিলাম কটা? 2টা। একটা বল তুমি নিয়ে ফেলছো, এখন একটা বল নেওয়ার পরে এইখানে বল আছে কয়টা? 5টা। তুমি 2টা বলের মধ্যে একটা বল নিয়ে ফেলছো, আর তুমি আর কয়টা বল নিবা? আর একটা বল নিবা, তাই তো? এবং বলছে এই পরবর্তী বলটা, প্রশ্ন বলে দিচ্ছে যে পরবর্তী বলটা, প্রশ্ন বলা করে পড়ো, দ্বিতীয় বলটিও কি উঠবে? লাল উঠবে। দ্বিতীয় বলটিও কি উঠবে? লাল। তাহলে এখন এই বাক্স লাল বল আছে কয়টা? 5টা। নিবা কয়টা? একটা। 9C 5C1 মানে কত? 5। 9C1 মানে কত? 9। তো আনসার কি? 5/কত? 9। আমার কথা তুমি বুঝতে পারছো? মনে করো এই যে একটা বাক্স, এখানে তোমার 3 জোড়া সাদা রঙের বা 3 জোড়া লাল রঙের মোজা আছে, 2 জোড়া হলুদ রঙের মোজা আছে। এটা কিন্তু ঢাকা ভার্সিটি, এটা কিন্তু ঢাকা ভার্সিটি আসছিল, যেটা বলতেছি। 3 জোড়া লাল রঙের মোজা আছে, 2 জোড়া হলুদ রঙের মোজা আছে। ঠিক আছে? এর মধ্যে তুমি একটা মোজা পরে ফেলছো, সেটা লাল রঙের। তাহলে 3 জোড়া মানে কয়টা? 6টা। 2 জোড়া মানে কয়টা? 4টা। এখন তুমি একটা মোজা পরে ফেলছো, একটা লাল রঙের মোজা পরে ফেলছো। তাহলে একটা লাল রঙের মোজা যদি পরে ফেলো, এখন তো লাল মোজা 6টা নাই, কয়টা হয়ে গেছে? 5টা।
তাই না? তাহলে এখন মুঠ মোজা আছে কয়টা? 9টা। মুঠ মোজা আছে কয়টা? 9টা। তো একটা মোজা পরার পর পরবর্তী মোজাটিও একটা লাল রঙের মোজা পরার পর পরবর্তী মোজাটিও লাল রঙের হবে, এরকম সম্ভাবনা কত? তাহলে এখানে লাল রঙের, এখন মুঠ মোজা আছে কয়টা? 9টা। লাল রঙের মোজা আছে কয়টা? 5টা। তাহলে এই 9টা মোজা থেকে তুমি পরবা কয়টা? একটা তো পরে ফেলছিলাম। লাল রঙের মোজা আছে কয়টা? 5টা। আনসার কত হবে? 5C, ওর মানে তো 5, 9C মানে কত? 9। আশা করি তুমি বুঝতে পারছো। 13 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম, নিজে নিজে চেষ্টা করবা, না পারলে সলভ শিট দেখবা। 13 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম। বাচ্চার মনোযোগ দিয়ে শোনো। কোনো কিছু ঘটা এবং না ঘটা, কোনো কিছু ঘটা এবং না ঘটা এর সমষ্টি হলো 1। কোনো ঘটনা ঘটা এবং না ঘটা এর সম্ভাবনা সমষ্টি কত? 1। মনে করো যে তোমার কলেজের অর্ধেক স্টুডেন্ট A+ পেয়েছে, তাহলে A+ পাইছে না কয়জন? বাকি অর্ধেক জন। এই যে A+ পাইছে এবং A+ পাইছে না, এদের সমষ্টি কত? 1। তোমার কলেজে 30% স্টুডেন্ট ফেল করেছে, তাহলে পাস করেছে কত? 70%, এদের সমষ্টি কত? 1। তার মানে কোনো কিছু ঘটা এবং না ঘটা এর সমষ্টি কত? 1। আর সম্ভাবনার সর্বোচ্চ আনসার কিন্তু 1। 1 থেকে কিন্তু আর বড় হতে পারে না। এখন এই সূত্রের মধ্যে তুমি অসংখ্যবার করছো। ইন্টারসেকশন মানে কি? উভয়টির মধ্যে আছে। ইন্টারসেকশন মানে কি? উভয়টির মধ্যে আছে এমন উপাদান সংখ্যা। আর এটা কি? যে কোনো একটির মধ্যে আছে এমন উপাদান সংখ্যা। ইন্টারসেকশন মানে কি? উভয়টির মধ্যে আছে উপাদান সংখ্যা। আর ইউনিয়ন মানে কি? যে কোনো একটির মধ্যে আছে এমন উপাদান সংখ্যা। এ ও বি স্বাধীন বা পৃথক ঘটনা হলে, এ ও বি স্বাধীন বা পৃথক ঘটনা হলে এ ইন্টারসেকশন বি সমান হলো এ পি এ ইন্টু কত? পিবি। যদি স্বাধীন বা পৃথক ঘটনা হয় তাহলে ইন্টারসেকশনের মানটা হবে কি? আলাদা আলাদা গুণফলের কি সমান। ইন্টারসেকশনের মানটা কি হবে? আলাদা আলাদা গুণফলের কি সমান। এখন ইন্টারসেকশন বি সমান তুমি আবার আরো লেখা যায়, অন্য কিছু লেখা যায়। এটা কিন্তু শুধুমাত্র স্বাধীন বা পৃথক ঘটনা বললেই এই সূত্র ইউজ করা যাবে, অন্যথায় কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা দেখো, যদি তুমি এখানে এ লেখো, যদি তুমি কি লেখো এ, তাহলে এখানে এ লেখলে উপরে হবে বি, বি বাই এ। এটা হলো এর সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা, এর সাপেক্ষে বি এর ঘটনা ঘটার সম্ভাবনা। আবার তুমি খেয়াল করো, যদি তুমি এখানে বি লেখতা, যদি তুমি এখানে বি লেখো উপরে হবে এ, মানে এখানে এ লেখলে, যদি এ লেখো উপরে হবে কি বি, আর বি লেখলে উপরে কি হবে এ। বাকি কথাগুলো আমি অঙ্ক করতে করতে তোমাকে বুঝাবো। সবাই রিটেন পার্ট এর 6 নাম্বার অঙ্ক দেখবা। রিটেন পার্ট এর 6 নাম্বার, রিটেন পার্ট এর 1 নাম্বার কোয়েশ্চনটা তুমি দেখো, দেখো এখানে কি দেয়া আছে? পি এ ইন্টারসেকশন বি, পি এ ইউনিয়ন বি,
পি হাফ বলছে পিবি কত, পিবি প্রাইম কত। এগুলো খুব সহজ অঙ্ক, এগুলো এমসিকিউ দিয়ে সাধারণত বেশি বেশি আসে। আর রিটেন পরীক্ষা যেহেতু 2 মার্কসের 3 মার্কসের কুইশন আসতেই পারে এরকম সহজ সহজ অঙ্ক। তাহলে বাচ্চারা খেয়াল করো, তুমি কি জানো এ ইউনিয়ন বি সমান কত, পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে এই যে ইউনিয়ন এর মান দেওয়া আছে 5/6, এ এর মান দেওয়া আছে হাফ, বি এর মান বের করতে বলছে, ইন্টারসেকশন এর মান দেওয়া আছে 1/3। আশা করি তুমি এখানে যোগ বিয়োগ করে এই বি এর মানটা বের করতে পারবা। আবার তুমি কিন্তু জানো যে কোনো কিছু ঘটা আর না ঘটা এর সমষ্টিগত 1। কোনো কিছু ঘটা আর না ঘটা, কোনো কিছু ঘটা এবং না ঘটা এর সমষ্টিগত 1। তার মানে তুমি দেখো তো এখানে কিন্তু তুমি পি বি এর মান বের করে ফেলছো। এই পি বি এর মানটা যদি এখানে বসায় দাও, অবশ্যই এই বি প্রাইমের মানটা বেরিয়ে পড়বে। একদম সহজ অঙ্ক। তুমি 6-এর 2 নাম্বার কোশ্চেনটা যদি দেখো, 6-এর 2 6-এর 2 নাম্বার কোশ্চেনটা তুমি যদি দেখো, ছয়ের 2 নাম্বার কোশ্চেনটা তুমি যদি দেখো, দেখো প্রশ্নের মধ্যে দেয়া আছে পি এ বি। বাচ্চারা এই এ বি আর এ ইন্টারসেকশন বি এক কথাই, এ বি আর ইন্টারসেকশন বি একই কথা। 0.48 পি এ এর মান দেয়া আছে 0.6। প্রশ্নে বলছে, প্রশ্ন ভালো করে পড়ো, প্রশ্নে বলছে এ আর বি স্বাধীন ঘটনা। এ আর বি কি স্বাধীন? যেহেতু এ আর বি স্বাধীন বলছে, তাহলে ইন্টারসেকশনের সূত্রটা কি হবে, পি এ ইন্টু কত, পিবি। এই মানটা দেওয়া আছে, এই মানটাও দেওয়া আছে, এই বি এর মানটা বের করতে বলছে। আশা করি তুমি এটা পারবা, যোগ বিয়োগটা পারবা। 7-এর 1 নাম্বার অঙ্কটা তুমি যদি দেখো, 7-এর 1 7-এর 1 7-এর 1 নাম্বার কোশ্চেন তুমি যদি দেখো, তো প্রশ্নের মধ্যে পি এ দেয়া আছে, পি বি দেয়া আছে। প্রশ্ন বলছে, প্রশ্ন কিন্তু বলে দিয়েছে এ আর বি স্বাধীন ঘটনা। যেহেতু প্রশ্ন বলে দিয়েছে এ আর বি স্বাধীন ঘটনা, তাহলে তুমি ইন্টারসেকশনের মানটা সহজেই বের করতে পারতেছো। প্রশ্নে ইন্টারসেকশনের মান বের করতে বলছে, এই মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, শেষ। আবার প্রশ্নের মধ্যে ইউনিয়নের মানটাও বের করতে বলছে, তাহলে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, আর ইন্টারসেকশনের মানটা তুমি পাইছো। যোগ বিয়োগ করলে আনসার শেষ। এখন যদি তুমি 7-এর 2 নাম্বার কোশ্চেন দেখো, 7-এর 2 7-এর 2 নাম্বার, তুমি যদি 7-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, দেখো প্রশ্নের মধ্যে পি এ দেয়া আছে, পি বিও দেয়া আছে, পি বি বাই এ দেয়া আছে। এটা হলো এ এর সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা। তো তোমার ক নাম্বারে বলছে, ক নাম্বারটাতে বলছে পি এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি কত। বাচ্চারা
এখানে বি বাই, তুমি খেয়াল করে দেখো তো, তুমি যদি এখানে এ লেখো, বাচ্চারা খেয়াল করো, তুমি যদি এখানে এ লেখো, তো এখানে তুমি কি লিখবা? এ লেখলে উপরে কি হবে? বি। একটু আগে তোমাকে আমি বলছি যে তুমি যখন এই সূত্র তো শুধুমাত্র স্বাধীন বললে, এই সাতের দুই তো স্বাধীন বলছে না, তাহলে বাচ্চারা খেয়াল করো, এই ইন্টারসেকশনের মান তুমি যদি বের করতে চাও, যদি তুমি এখানে এ দাও, উপরে কি হবে? বি। আর যদি বি দাও, উপরে কি হবে? উল্টা। তাহলে সূত্রটা মনে রাখার টেকনিক আর কি হলো এটা, এ দিলে উপরে কি হবে? বি। তাহলে তুমি দেখো এই এ এর মান দেয়া আছে হাফ, বি বাই এ এর মান দেয়া আছে 3/5, কত হয়ে গেছে? 3/10। আবার খ নাম্বারটা তুমি যদি দেখো, খ নাম্বার বলছে পি এ বাই বি কত, তাই না? এখন তুমি যদি খেয়াল করো বাচ্চারা, তুমি যদি খেয়াল করো যে পি এ ইন্টারসেকশন বি, তুমি যদি এখানে বি দাও, তুমি যদি এখানে বি দাও, উপরে কি লাগবা? এ। বি দিলে উপরে কি লাগবা? এ। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে ইন্টারসেকশনের মান তুমি কত পাইছো? 3/10। এই যে পি বি এর মান কত দেওয়া আছে? 1/3 পি এ বাই বি। তাহলে যোগ বিয়োগ করলে তো এই মানটা বেরিয়ে পড়বে, শেষ। আবার গ নাম্বারটা, গ নাম্বার তো অত্যন্ত সহজ, কারণ এটা ইউনিয়ন। পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এর মান দেওয়া আছে, পি বি এর মান দেওয়া আছে, ইন্টারসেকশনের মান তুমি পাইছো, যোগ বিয়োগ করলেই শেষ। সাতের 2 নাম্বার, সাতের 2 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, সাতের 2 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। বাচ্চারা সবাই সম্ভাবনা রিটেন পার্ট, আমি বাকিটুকু একটু পরে আসতেছি। আমি এইরকম এমসিকিউ পার্টের মধ্যে এরকম কিছু অঙ্ক আছে, সবাই এমসিকিউ সম্ভাবনার এমসিকিউ পার্টে যাও তো, শীটের মধ্যে এমসিকিউ পার্ট, সম্ভাবনার এমসিকিউ পার্টে যাও। এমসিকিউ পার্ট এর তাহলে 7-এর 3 আমরা তোমাকে কিন্তু বাড়ির কাজ দিলাম। এমসিকিউ পার্ট, সম্ভাবনার এমসিকিউ পার্টে যাও। মানে এই অঙ্কগুলো এমসিকিউ পার্টে আছে, তো একসাথে শেষ করে দিই, তাহলে আমার জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে, সহজেই বুঝে ফেলবা। বাচ্চারা সবাই 30 নাম্বার কোয়েশ্চেনটা তুমি যদি পড়ো, 30 নাম্বার কোয়েশ্চেনটা তুমি যদি পড়ো, 30 নাম্বার কোয়েশ্চেনে তুমি দেখো প্রশ্নের মধ্যে একদম সহজ একটা অঙ্ক, তুমি প্রশ্নটা ভালো করে দেখো। এমসিকিউ এর বলছে এ ইউনিয়ন বি কত, প্রশ্নে বলছে, প্রশ্নে পি এ পি বি ইন্টারসেকশন বি। প্রশ্নের মধ্যে তোমার এই এ এর মান, বি এর মান, ইন্টারসেকশনের মান, 3টা মানই দেওয়া আছে। প্রশ্ন ভালো করে পড়ে দেখো যে তোমার এই এ বি সি এই 3টার মানে, এই যে পি এ পি বি পি এ ইন্টারসেকশন বি, 3টা মানই দেওয়া আছে। তুমি যদি 31 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 31 নাম্বার কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, দেখো প্রশ্ন বলছে এ আর বি স্বাধীন ঘটনা। যেহেতু এ আর বি স্বাধীন ঘটনা, তো ইন্টারসেকশন কত হবে? পি এ ইন্টু পি বি। এই মানটাও দেওয়া আছে, এই মানটাও দেওয়া আছে। 32 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। ইউনিয়নের মান চাইছে, পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। প্রশ্নটা মনোযোগ দিয়ে তুমি যদি পড়ে থাকো, অবশ্যই খেয়াল করে দেখবা প্রশ্নের মধ্যে বলছে যে এ আর বি স্বাধীন ঘটনা। যেহেতু এ আর বি স্বাধীন ঘটনা, তো তুমি এই ইন্টারসেকশনে জায়গায় তুমি কি লিখতে পারো? স্বাধীন ঘটনা, পি এ ইন্টু কত? পি বি। যেহেতু প্রশ্ন বলছে এ আর বি স্বাধীন ঘটনা, তাহলে ইন্টারসেকশনের সমান কত হবে? পি এ ইন্টু কত? পি বি। কারণ তুমি দেখো প্রশ্নের মধ্যে পি এ পি বি সবগুলো মানেই দেওয়া আছে, যোগ বিয়োগ করলে আনসার শেষ। বাচ্চারা তুমি যদি 33 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 33 নাম্বার কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, 33 নাম্বার কোয়েশ্চন তুমি যদি পড়ো, দেখো 33 নাম্বারে পি এ দেয়া আছে হাফ, পি বি দেয়া আছে
1/5 পি এ বাই বি, এটার মানও দেওয়া আছে প্রশ্নের মধ্যে, পি বি বাই এ চাইছে। এখন বাচ্চারা তুমি খেয়াল করো, তুমি কিন্তু জানো যে পি এ ইন্টারসেকশন বি, এই ক্ষেত্রে তুমি যদি এখানে এ লেখো, উপরে কি বি বাই, আবার তুমি যদি এখানে এ ইন্টারসেকশন বি, তুমি যদি এখানে বি লিখতা, তো উপরে কি লিখতা এ বাই বি। তাহলে এইটাও এ ইন্টারসেকশন বি সমান এইটাও, তার মানে এই দুটা সমান। তার মানে 1 ও 2 হতে তুমি কি লিখতে পারো, পি এ পি বি বাই এ, পি বি এ বাই বি, তাই তো? এখন তুমি দেখো তো, এই যে পি এ এর মান দেওয়া আছে হাফ, বি বাই এ এর মান কত দেওয়া আছে 1/5, পি বি সরি বি বাই এ এর মান বের করতে বলছে, পি বি এর মান দেওয়া আছে 1/5, এ বাই বি এর মান আছে 3/8। তাহলে তুমি আশা করি এখানে যোগ বিয়োগ করে তুমি পি বি বাই এ এর মানটা বের করতে পারবা। 34 এমসিকিউ পার্ট এর 34 নাম্বার অঙ্ক। পি এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি। বাচ্চারা আমি যদি এখানে বি লিখি, উপরে কি লিখবা এ, এবং এটা প্রশ্ন দেখে তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেহেতু প্রশ্নের মধ্যে পি এ বাই বি এর মান চাইছে, প্রশ্ন ভালো করে দেখো, এ বাই বি এর মান চাইছে, তাহলে এটা উপরে এই মানটা চাইছে, কারণ সূত্রটা কি ইউজ করতে হবে এটা, যেহেতু এ উপরে এখানে কি হবে বি। তাহলে প্রশ্নের মধ্যে এই মানটাও দেয়া আছে, এই মানটাও দেয়া আছে, এই মানটা বের করতে বলছে, এই দুইটা মান দেয়া আছে, এই মানটা বের করতে বলছে। তার মানে তোমার এমসিকিউ পার্টের 30 থেকে 34 এগুলো এই সূত্রেরই আমি একসাথে করাই ফেললাম। চোদ্দ নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, একই রকম অঙ্ক, নিজে নিজে চেষ্টা করবা, তারপর না পারলে সলভ শিটে সাহায্য নিবা। এখন নতুন একটা অঙ্কে যাব। বাচ্চারা খেয়াল করো, খাতায় লেখো, একটু লেখো, মুদ্রার ক্ষেত্রে মুদ্রার এক পাশে কি থাকে হেড, এক পাশে কি থাকে টেল। মুদ্রার ক্ষেত্রে মোট সংখ্যা হেড টেল দুইটা 2 টু দি পাওয়ার n। এখানে n হলো নিক্ষেপণ সংখ্যা, nটা হলো নিক্ষেপণ সংখ্যা। তুমি যদি একবার নিক্ষেপ করো n এর মান 1, তুমি যদি দুইবার নিক্ষেপ করো n এর মান কত 2, নিক্ষেপণ সংখ্যা। তাহলে আমি যদি বলি যে তুমি একটা মুদ্রা নিক্ষেপ করো, একটা মুদ্রা নিক্ষেপ করলে n এর মান 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। মুদ্রাটির হেড পাবার সম্ভাবনা কত? হেড কয়টা? একটা, অনুকূল সংখ্যা 1, কারণ সম্ভাবনা সূত্র তো একটাই, অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। আমি যদি বলতাম একটা মুদ্রা নিক্ষেপ করো, মোট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n, একটা মুদ্রা নিক্ষেপ করছে n এর মান 1। মুদ্রাটির টেল পাওয়ার সম্ভাবনা কত? টেল কয়টা? একটা, অনুকূল সংখ্যা কত? 1। তাহলে সূত্র সেই একটাই, অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। প্রথম মোট সংখ্যা লিখবা, পরে অনুকূল সংখ্যা। আরেকটা হলো লুডোর গুটির ক্ষেত্রে। লুডোর গুটির ক্ষেত্রে তোমার মোট সংখ্যাগুলো কি থাকে? 1 2 3 4 5 6।
মোট সংখ্যা, লুডোর গুটির ক্ষেত্রে মোট সংখ্যা। মোট সংখ্যা কয়টা? 6টা এন। এখানে এনটা হলো নিক্ষেপণ সংখ্যা। এনটা হলো নিক্ষেপণ সংখ্যা। তুমি যদি একবার নিক্ষেপ করো এন এর মান 1, দুইবার নিক্ষেপ করো এন এর মান 2। মনে করো আমি বললাম একটা লুডোর গুটি বা একটা লুডোর গুটি নিক্ষেপ করো, মোট সংখ্যা কত? 6। বললাম জোড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? জোড় সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা, কত? হাফ। আমি যদি বলতাম একটা লুডোর গুটি নিক্ষেপ করো, মোট সংখ্যা 6, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা, হাফ। এখন আমরা অঙ্কে যাবে। 14 নম্বর অঙ্কটা তোমাকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তাই তো? 15 নাম্বার কোয়েশ্চেনটা সবাই পড়ো, সবাই 15 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। বলছে একটি ছক্কা 2বার চাল দেয়া হলো। কয়বার চাল দিয়েছে? 2বার। প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। 2বার চাল দেয়া হলো। প্রথম চাল তার মানে একবার, প্রথম চালে 4 এবং 5। তাহলে তোমার গুটির মধ্যে সংখ্যা কি ছিল? 1 2 3 4 5 6। 15 নম্বর অঙ্ক। প্রথম চালে, তো প্রথমবার মানে একবার, মোট সংখ্যা 6। প্রথম চালে কি পাবার সম্ভাবনা? 4 এবং 5। 4 5 কটা সংখ্যা? একটা সংখ্যা, দুইটা সংখ্যা, 2। পরে প্রশ্নে বলছে যে অথবা 6, অথবা কত? তাহলে একসাথে লিখে ফেলি, 4 5 6, মোট সংখ্যা কয়টা? 3টা। প্রথম চালে কি? 4 5 আর কত? 6, কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তাহলে তোমাকে কয়বার নিক্ষেপ করতে বলছি? 2বার। তুমি নিক্ষেপ করছো একবার, শর্ত কিন্তু শেষ হয় নাই, তাহলে গুণ চিহ্ন। দ্বিতীয় চালে মোট সংখ্যা কয়টা? 6টা। দ্বিতীয় চালে তোমাকে কি পাওয়ার সম্ভাবনা বলছে? দ্বিতীয় চালে বলছে 1 2 3 4। দ্বিতীয় চালে কি বলছে? 1 2 3 4, সংখ্যা কয়টা? 4টা। তাহলে তোমাকে লুডোর 15 নম্বর প্রশ্নটা পড়ছো সবাই। তোমাকে কয়বার নিক্ষেপ করতে বলছে? 2বার। প্রথম চালে মোট সংখ্যা কত? 6। কি পাওয়ার সম্ভাবনা বলছে? 4 5 6, 3টা সংখ্যা। 2বার নিক্ষেপ করতে বলছি, নিক্ষেপ করছো একবার, শর্ত শেষ হয় নাই, গুণ চিহ্ন। মোট সংখ্যা কত? 6। দ্বিতীয় চালে কি পাওয়ার সম্ভাবনা বলছে? 1 2 3 4, 1 2 3 4, 4টা, এই 4। তাহলে এইটাই তোমার আনসার। 12 36 1/3। আমি জানি অনেকেই কম বুঝছো। বাচ্চারা তোমাকে 2বার মারতে বলছি, কয়বার? 2বার। তুমি একবার মারছো, মোট সংখ্যা কত? 6। কারণ সম্ভাবনা সূত্র তো একটাই, অনুকূল সংখ্যা বাই মোট সংখ্যা। মোট সংখ্যা কত? 6। কি পাবার সম্ভাবনা? 4 5 6, কয়টা সংখ্যা? 3টা। 2বার নিক্ষেপ করতে বলছো, তুমি নিক্ষেপ করছো একবার, শর্ত তো শেষ হয় নাই, তাই গুণ চিহ্ন। তুমি আবার নিক্ষেপ করছো, মোট সংখ্যা কত? 6। কি পাবার সম্ভাবনা বলছে? 1 2 3 4, মোট সংখ্যা কয়টা? 4টা। অনুকূল সংখ্যা কত? 4। 16 নাম্বার প্রশ্ন, 16। বাচ্চারা 16 নাম্বার প্রশ্ন তুমি যদি পড়ো, প্রশ্নে বলছে একটি ছক্কা আর 2টা মুদ্রা নিক্ষেপ করা হলো। একটা ছক্কা আর 2টা মুদ্রা। বাচ্চারা তুমি একটা জিনিস আগে তুমি বুঝে নাও। এই যে একটা মুদ্রা, হেড টেল। এই যে আরেকটা মুদ্রা, হেড টেল। তো মুদ্রা কয়টা? 2টা। এই যে একটা হেড টেল, এই যে একটা হেড, এই যে একটা মুদ্রা, এই যে একটা মুদ্রা। তো 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র, তো হেড 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 টেল, টেল হেড, টেল টেল। তাহলে 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র তুমি কি পাইছো? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। 1 2 3 4। আমি কিন্তু বলছিলাম যে মুদ্রার ক্ষেত্রে মোট সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে মুদ্রা কয়টা? 2টা। n কত? 2। কত হয়েছে? 4। তাহলে মোট সংখ্যা কত হবে? 4। তুমি খেয়াল করে দেখো মোট সংখ্যা 1 2 3 4, 1 2 3 4। এখন যদি মুদ্রা 3টা হইতো, মুদ্রা যদি কটা হইতো? 3টা হইতো। মুদ্রা কয়টা? 3টা। তা তুমি খেয়াল করো, যখন দুইটা মুদ্রা তখন নমুনা ক্ষেত্র কি হয়? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল।
এই যে তোমার দুইটা মুদ্রা, আর এই যে আরেকটা মুদ্রা, এই যে দুইটা মুদ্রা, এই যে একটা মুদ্রা, মোট মুদ্রা মুদ্রা কয়টা? তিনটা। এটা তো, এটা কি এখানে একটা মুদ্রা, এখানে একটা মুদ্রা, দুইটা মুদ্রা নমুনা ক্ষেত্র। তার আমি বলছি তিনটা মুদ্রা, তিনটা মুদ্রা নমুনা ক্ষেত্র কি হবে? এই যে দুইটা মুদ্রা নমুনা ক্ষেত্র, এই যে একটা মুদ্রা নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র কি হয়? হেড 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 টেল। এই যে হেড টেল হেড, এই যে হেড টেল টেল। আর এটা দিয়ে তুমি খেয়াল করো, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড। তাহলে যত তোমার আমি বলছিলাম মুদ্রার ক্ষেত্রে মোট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এই মুদ্রা কটা? তিনটা, এই তিনটা কত হয়েছে? 8। মোট সংখ্যা 8। তুমি গুনে দেখো তো, 1 2 3 4 5 6 7 8। এই কারণে আমি বলছিলাম মুদ্রার ক্ষেত্রে মোট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। শুনতে পাইছো? আচ্ছা, এখন যেহেতু আমি এটা লিখিয়ে ফেলছি, তাহলে আমি 16 নম্বর অঙ্কটা করানোর আগে, 16 নম্বর অঙ্কটা করানোর আগে তোমাকে 2 নম্বর অঙ্কটা আগে বোঝাবো। সবাই রিটেন পার্টের 2 নাম্বার কোশ্চেন প্রশ্নটা পড়ো, রিটেন পার্টের 2 নাম্বার প্রশ্নটা পড়ো, রিটেন পার্টের 2 নাম্বার প্রশ্নটা পড়ো। আচ্ছা, রিটেন পার্টের 2 নাম্বার প্রশ্ন দেখো, বলছে যে একটি মুদ্রা পরপর 3 বার টস করলো। কয়বার? 3 বার। 3 বার যদি টস করা হয়, এটা 2 বার, এই যে 1 বার, 3 বার টস করার নমুনা, 3 বার টস করার নমুনা। আচ্ছা, এখন প্রশ্নে বলছে প্রতিটি টসেই প্রথমে হেড, প্রশ্ন ভালো করে পড়ো, প্রতিটি টসেই প্রথমে হেড পাওয়ার শর্তে, প্রতিটি টসেই প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড। তাহলে খেয়াল করে দাও তো, এখানে মোট সংখ্যা কয়টা? 8টা। কারণ সমবর্ণ অঙ্কের প্রথম কাজে তো মোট সংখ্যা লেখা, মোট সংখ্যা কয়টা? 8টা। প্রথমে হেড পাওয়ার শর্তে, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, প্রথমে হেড পাওয়ার শর্তে এখানে কিন্তু 2 বা ততোধিক হেড নাই, এখানে প্রথমে হেড নাই বাদ, প্রথমে হেড নাই বাদ, প্রথমে হেড নাই বাদ, প্রথমে হেড নাই বাদ। তাহলে প্রথমে হেড থাকতে হবে, প্রথমে হেড থাকার শর্তে 2 বা ততোধিক হেড। প্রথমে হেড থাকার শর্তে 2 বা ততোধিক হেড কয়টা? 1টা 2টা 3টা। তাহলে অনুকূল সংখ্যা কত? 3। এটাই তোমার আনসার। তারপর লিখিত পরীক্ষায় যদি আসে, নমুনা ক্ষেত্রটা কিন্তু অবশ্যই তোমাকে আঁকতে হবে। তারপরে 2 এর পরের অংশটুকু তুমি দেখো, 2 এর পরের অংশটুকু বলছে কোনো শর্ত আরোপ না করে, কোনো শর্ত আরোপ না করা হলে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। মানে এখানে তো এটার ক্ষেত্রে শর্ত কি ছিল? প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড। এখন কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই 2 বা ততোধিক হেড। শর্ত ছাড়াই দেখো 2 বা ততোধিক হেড, এই যে এখানে 2 বা ততোধিক হেড আছে, এখানে 2 বা ততোধিক হেড, 2 বা ততোধিক হেড, এখানে 2 বা ততোধিক হেড। তাহলে 2 বা ততোধিক হেড 1টা 2টা 3টা 4টা, মোট সংখ্যা তো 8টা। আর 2 বা ততোধিক হেড 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথমটার মধ্যে কি ছিল? প্রথমে হেড থাকার শর্তে, প্রথমে হেড থাকার শর্তে, প্রথমে হেড থাকার শর্তে 2 বা ততোধিক হেড। আর পরেরটার মধ্যে কি? কোনো শর্ত নাই, 2টা বা 2টার অধিক হেড থাকলে হইল। তো 2টার অধিক হেড আছে, 2টার অধিক হেড আছে, 2টার অধিক হেড আছে, 2টার অধিক হেড কয়টা? 4টা। তাহলে এই অঙ্কটা যদি লিখিত পরীক্ষায় আসে, অবশ্যই কিন্তু তোমার নমুনা ক্ষেত্রটা আঁকতে হবে, এরপরে এই 2টা লিখতে হবে। সম্ভাবনা কিন্তু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাচ্চারা, এখন আমরা 16 নম্বরে যাব। 16 নম্বর নমুনা ক্ষেত্র আগে আমি লিখি, বলছে একটি 6, প্রশ্ন বলছে যে একটি ছক্কা এবং 2টা মুদ্রা। তাহলে একটি ছক্কা আর 2টা মুদ্রা, 2টা মুদ্রার নমুনা ক্ষেত্র কি হয়? হেড 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 টেল টেল হেড টেল টেল। তাহলে এই যে একটা লুডুর গুটি আর ওই যে 2টা মুদ্রা, এর নমুনা ক্ষেত্রটা আমি আগে আঁকবো। যে আগে কত হচ্ছে? হেড হেড 1,
had to. Had tell one, had tell two, had tell three. এটা হলো তোমার নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র মোট সংখ্যা কত? 1 2 3 4 5 6 এরকম 4 6 24, মোট সংখ্যা 24টা। এখানেও 16 নম্বর অঙ্কের মধ্যে দুইটা কোয়েশ্চন। প্রথম কোয়েশ্চন হলো দুইটি হেড ও জোড় সংখ্যা, বাচ্চারা দুইটা হেড জোড় সংখ্যা, দুইটা হেড জোড় সংখ্যা, দুইটা হেড জোড় সংখ্যা। আর কোথাও কিন্তু দুইটা হেড আর জোড় সংখ্যা নাই। তাহলে অনুকূল সংখ্যা কয়টা? 3টা। এটাই তোমার আনসার। 2 নম্বরে বলছে ছক্কায় 4 পাবার, মোট সংখ্যা কত? 24। বলছে 4 পাবার সম্ভাবনা কত? 4 পাবার সম্ভাবনা কি? যে 1টা 2টা 3টা 4টা। 4 পাবার সম্ভাবনা কয়বার? 4 বার। এটাই তোমার আনসার। তার মানে এই 2 নম্বর অঙ্ক আর 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা আগে আঁকতে হবে, তারপর অঙ্ক করতে হবে। তাহলে আশা করি তুমি এই 2 নম্বর এবং 2 এবং 16 বুঝতে পারছো। বাচ্চারা আমি মুদ্রার অঙ্ক যেহেতু করাচ্ছি, এই মুদ্রার অঙ্কের MCQ পার্টটাও আমি এখন শেষ করাই ফেলবো। বাচ্চারা সবাই সম্ভাবনার MCQ পার্টে যাও। সম্ভাবনার MCQ পার্টে যাও। MCQ পার্টের 25 নম্বর কোয়েশ্চনটা পড়বা। 25 MCQ পার্টের 25 নম্বর কোয়েশ্চন। প্রশ্ন বলছে একটি লুডোর গুটি নিক্ষেপ করো। বাচ্চারা লুডোর গুটির মোট সংখ্যা 1 2 3 4 5 6। লুডোর গুটির মোট সংখ্যা কত? 6। প্রশ্নের মধ্যে তোমাকে কোন সংখ্যা পাওয়ার সম্ভাবনা বলছে? জোড় সংখ্যা কয়টা? 3টা। এটাই তোমার আনসার। 26 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, 26 নম্বর প্রশ্ন তোমাকে বলছে একটি মুদ্রা নিক্ষেপ করো। তুমি একটা মুদ্রা নিক্ষেপ করলা, মুদ্রার মোট সংখ্যা কত? 2। মুদ্রার মোট সংখ্যা কত? 2। প্রশ্নে বলছে কি পাবার সম্ভাবনা? হেড। মুদ্রার ক্ষেত্রে হেড কয়টা? একটা। এটাই তোমার আনসার। মুদ্রার ক্ষেত্রে হেড পাবার সম্ভাবনা হেড কয়টা? একটা। এটাই তোমার আনসার। যদি তুমি 27 নম্বর অঙ্কে যাও, 27 নম্বর অঙ্কে বলছে যে তুমি একটি নিটোল মুদ্রা, নিটোল মানে একটা ভালো মুদ্রা, একটি নিটোল মুদ্রা ও একটি নিটোল ছক্কা একত্রে নিক্ষেপ করলা। তো তুমি প্রথম মুদ্রাটি নিক্ষেপ করলা। মুদ্রার মোট সংখ্যা কত? 2। মোট সংখ্যা কত? 2। একটি মুদ্রার মোট সংখ্যা কত? 2। বলছে মুদ্রাটির মাথা মানে তো হেড, মাথা পাওয়ার। মুদ্রাটির মাথা কত? মাথা কয়টা? একটা। তো মুদ্রার মোট সংখ্যা 2 আর মুদ্রার মাথা কয়টা? একটা। কারণ প্রশ্ন বলছে মুদ্রার মাথা ও ছক্কাটির বিজোড় সংখ্যা। তুমি মুদ্রার মাথা পাইছো কিন্তু ছক্কার তো বিজোড় সংখ্যা পাইছো না। তার মানে শর্ত তো শেষ হয় নাই। যেহেতু শর্ত শেষ হয় নাই, তাহলে কোন চিহ্ন? গুণ চিহ্ন। কারণ ছক্কার মোট সংখ্যা কত? 6। ছক্কার বিজোড় সংখ্যা কয়টা? 3টা। প্রশ্ন বলছে মুদ্রা মোট সংখ্যা 2, মুদ্রার মাথা, লুডোর গুটি মোট সংখ্যা বিজোড় সংখ্যা 3টা। তাহলে তোমার আনসার কত হয়ে গেছে? 1/4। তুমি যদি 28 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 28 বাচ্চারা 28 নাম্বার কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, 28 বলছে 3টি ছক্কা নিক্ষেপ করছো। কয়টা ছক্কা? 3টা ছক্কা। তিনটি ছক্কা যেহেতু নিক্ষেপ করছো, মোট সংখ্যা কত হবে? 6 টু দি পাওয়ার n। তো 3 বার 6 কিউব। প্রশ্ন বলছে 3টি একই সংখ্যা, মানে তুমি প্রথমবার মারলা 1, পরের বার 1, 3বার একই সংখ্যা। বিষয়টা তো এমন হইতে পারতো 2
2 2। তাহলে তুমি খেয়াল করে দেখো তো তোমার অনুকূল সংখ্যা কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। প্রশ্ন বলছে তিনবার নিক্ষেপ করছো, কয়বার? তিনবার। লুডোর গুটির মোট সংখ্যা কত? 6 টু দি পাওয়ার n। তিনবার n এর মান 3 মোট সংখ্যা। প্রশ্ন তিনবারই একই সংখ্যা, মনে করো প্রথমবার 1, পরের বার 1, পরের বার 1, তিনবার একই সংখ্যা। বিষয়টা এমন হতে পারতো প্রথমবার 2, পরের বার 2, পরের বার 2, এইরকম কয়বার? 6বার। তুমি যদি 29 নাম্বার কোয়েশ্চেন পড়ো, 29, বাচ্চারা তুমি যদি 29 নাম্বার কোয়েশ্চেন পড়ো, বলছে দুইবার নিক্ষেপ করছো, কয়বার? দুইবার। যদি দুইবার নিক্ষেপ করছো, মোট সংখ্যা 6 স্কয়ার, n এর দুইবার, n এর মান 2। প্রশ্ন বলছে এই যে তুমি দুইবার নিক্ষেপ করছো, এই যে তুমি দুইবার নিক্ষেপ করছো, এদের ফুটাগুলার যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত? মনে যদি খেয়াল করো, মনে করো তুমি প্রথমবার নিক্ষেপ করছো 6, প্রথমবার নিক্ষেপ করছো 6, পরের বার নিক্ষেপ করছো 1, যোগফল কত হয়? 7। বিষয়টা এমন হতে পারতো প্রথমবার 5, পরের বার 2, যোগফল কত হয়? 7। 4 3 তাহলেও 7, 3 4 2 5 1 6 তাহলেও 7। তাহলে কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার। অনুকূল সংখ্যা কত? 6। বাচ্চারা বিষয়টা হলো এটা, তুমি লুডোর গুটি দুইবার মারবা, একবার মারছো, পরে আরেকবার মারছো, দুইবার দুইটা সংখ্যা পাইছো, এই দুইটা সংখ্যার যোগফল 7 হওয়ার সম্ভাবনা। দুইটা সংখ্যার যোগফল 7 হওয়ার সম্ভাবনা। প্রথমবার 6, পরের বার 1, যোগ করলে কত হয়? 7। বিষয়টা এমন হতে পারতো প্রথমবার 5, পরের বার 2, যোগ করলে কত হয়? 7। এরকম ভাবে তুমি কয়বার পাইতে পারো? 6বার। অনুকূল সংখ্যা 6। তার মানে তুমি এমসিকিউ পার্টের 25 থেকে 34 পর্যন্ত শেষ হলো, 25 থেকে 34 পর্যন্ত শেষ হলো। বাচ্চারা সবাই সম্ভাবনার কুইশন ব্যাংকে যাবা, সম্ভাবনার কুইশন ব্যাংকে যাবা সবাই কুইশন ব্যাংক একটু যাও, সম্ভাবনার কুইশন ব্যাংক। সম্ভাবনার কুইশন ব্যাংক এর 19 নাম্বার সম্ভাবনা। দুইটা অংশ আছে কিন্তু, একটা বিস্তার পরিমাপ, একটা সম্ভাবনার কুইশন ব্যাংক এর 19 নাম্বার প্রশ্ন বলছে দুটি ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে মোট সংখ্যা কত? 6 স্কয়ার। মোট সংখ্যা 6 স্কয়ার। বলছে যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? তো প্রথমবার 6, পরের বার 6, যোগফল কত হয়? 12। এছাড়া কিন্তু কোনোভাবেই তুমি আর 12 বানাইতে পারতা না। তাহলে অনুকূল সংখ্যা কত? 1। বলছে যোগফল, বলছে কি বলছে যোগফল 12 হওয়ার সম্ভাবনা, যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? প্রথমবার 6, পরের বার 6, যোগ করলে কত হয়? 12। এছাড়া কিন্তু দুইটা গুটিতে আর 12 পাওয়ার সম্ভাবনা নাই। তো কয়বার? একবার। 20 নাম্বার বাচ্চারা 20 নাম্বার বলছে একটি ছক্কার নমুনা ক্ষেত্র হলো 6 টু দি পাওয়ার n আর মুদ্রা হলো 2 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে একটি ছক্কা আর 4টি মুদ্রা, তাহলে নমুনা ক্ষেত্র কয়টা? মোট সংখ্যা কত হবে? 96, বা নমুনা ক্ষেত্র কত হবে? 96। 20 নম্বর প্রশ্ন পড়ো, একটি ছক্কা আর 4টি মুদ্রার নমুনা ক্ষেত্র বা মোট সংখ্যা কয়টি? ছক্কার মোট সংখ্যা হলো 6 টু দি পাওয়ার n আর মুদ্রা হলো 2 টু দি পাওয়ার n। ছক্কা একটা, মুদ্রা 4টা। নমুনা ক্ষেত্র। বাচ্চারা কুইশন ব্যাংক এর 45 নাম্বার, কুইশন ব্যাংক এর 45 নাম্বার বলছে একটি মুদ্রা পর পর 3বার টস করা হলো, পর পর 3বার, পর্যায়ক্রমে হেড টেল হেড পাবার সম্ভাবনা কত? পর্যায়ক্রমে হেড, মানে প্রথম তুমি 3বার নিক্ষেপ করছো, প্রথমবার হেড, পরের বার টেল, পরের বার হেড, এরকম পাবার সম্ভাবনা কত? বাচ্চারা তুমি একটা মুদ্রার নিক্ষেপ করলা, মুদ্রার মোট সংখ্যা কত? 2। হেড পাবার সম্ভাবনা, হেড কয়টা? একটা। মুদ্রার হেড কয়টা? একটা। কারণ তোমাকে আমি কয়বার নিক্ষেপ করতে বলছি? 3বার। তুমি নিক্ষেপ করছো কয়বার? একবার। শর্ত কিন্তু শেষ হয় না, তাহলে গুণ চিহ্ন। তুমি আবার মুদ্রাটা নিক্ষেপ করলা, মুদ্রাটা কি পাবার সম্ভাবনা? টেল। টেল কয়টা? একটা।
তো কয়বার নিক্ষেপ করতে বলছি? 3বার। শর্ত কিন্তু শেষ হয় নাই, তুমি আরো একবার নিক্ষেপ করবা। নিক্ষেপ করছো কিভাবে? বর্তমানে হেড, হেড কয়টা? একটা। তুমি প্রথমবার নিক্ষেপ করছো, হেড পাইছো, পরের বার নিক্ষেপ করছো, টেল পাইছো, পরের বার নিক্ষেপ করছো, হেড পাইছো। তো এরকম পর্যায়ক্রমে হেড টেল হেড পাওয়ার সম্ভাবনা কতবার? 1/8 বার। 1/8। প্রশ্ন তুমি বুঝো। প্রশ্ন হলো এরকম, তুমি একবার নিক্ষেপ করছো, হেড পাইছো, পরের বার নিক্ষেপ করছো, টেল, পরের বার হেড, মানে পর্যায়ক্রমে হেড টেল পাওয়ার সম্ভাবনা কত? তো প্রথমবার হেড পাওয়ার সম্ভাবনা হাফ, পরের বার টেল পাওয়ার সম্ভাবনা হাফ, পরের বার হেড পাওয়ার সম্ভাবনা হাফ। তো 3বারের সম্ভাবনা কত? 1/8। তাহলে বাচ্চারা, রিটেন পার্টের সম্ভাবনার, রিটেন পার্টের আমি কিন্তু আজকে ক্লাসে 4 এবং 5 পড়াই নেই। রিটেন পার্টের আজকের ক্লাসে রিটেন পার্টের 4 এবং 5 পড়াই নাই। এই রিটেন পার্টের 4 এবং 5 আমি আজকে পড়াবো না। রিটেন পার্টের 4 এবং 5 আমি আগামী ক্লাসে পড়াবো। শুনতে পাইছো? রিটেন পার্টের 4 এবং 5 পড়াই নাই, 4 এবং 5 আগামী ক্লাসে পড়াবো। তার মানে তোমার আজকের ক্লাসে রিটেন পার্ট এর 1, 2, 6 থেকে 16 এই পর্যন্ত পড়াইলাম। আর এমসিকিউ পার্ট এর 25 থেকে 34 পর্যন্ত পড়াইলাম। এটা হলো সম্ভাবনা, তাই না? আর বিস্তার ক্লাসের প্রথমেই কিন্তু আমি বিস্তার পরিমাপ, ক্লাসের প্রথমেই বিস্তার পরিমাপ পড়াচ্ছি। ক্লাসের প্রথমেই আমি কি পড়াইছি? বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপেরও কিন্তু শীটের মধ্যে কুইশন ব্যাংক দেয়া আছে। কুইশন ব্যাংক শীটের মধ্যে বিস্তার পরিমাপ কুইশন ব্যাংক দেওয়া আছে। বিস্তার পরিমাপ পড়াই দিছি। এই কুইশন ব্যাংক শীটের মধ্যে কুইশন বিস্তার পরিমাপে কুইশন ব্যাংক আছে। এই কুইশন ব্যাংক তোমাকে বাড়ির কাজ দিলাম। তাহলে বিস্তার পরিমাপ শেষ করলাম, কুইশন ব্যাংক বাড়ির কাজ, রিটেন পার্টের 1, 2, 6 থেকে 16 আর এমসিকিউ পার্টের 25 থেকে 36 এতটুকু শেষ করলাম। সম্ভাবনা রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক ভার্সিটির জন্য। শুনতে পাইছো? আজকে ক্লাসটা অধিক যত্ন করে বাসায় শেষ করবা। আগামী ক্লাসে আমি সম্ভাবনার বাকিটুকু শেষ করে দিব। আজকে এতটুকুই থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো।